স্লাইডটুকু দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করার অনেকগুলো এজেন্ট থাকে, অনেকগুলো মেথড থাকে। ওকে, তার মধ্যে দেখো এখানে অ্যাজ এ হোল একসাথে দিয়ে দিছে, কিন্তু আমাদের টিচারদেরকে যখন আমরা একসাথে আনসার করতাম ওনারা এটা পছন্দ করতেন না। বইয়ে কিন্তু এভাবে আছে, ওনারা পছন্দ করতেন আলাদা আলাদা। স্টেরিলাইজেশন তুমি কিভাবে করবা, ডিসইনফেকশন কিভাবে করবা। ওকে, তো বইয়ের মধ্যে একসাথে আছে, এটা কিন্তু আমাদের কোনো টিচারে পছন্দ করে না। ওকে, সো আমি এই জন্য তোমাদেরকে পড়াবার সময় ভাগ ভাগ করে পড়াইছি। কেমিক্যাল এজেন্টটা এত ভাগ বেশি দরকার নাই, কয়েকটা নাম শিখলে হবে, তবে ফিজিক্যাল এজেন্টের মধ্যে ভাগ ভাগ করে তোমাদেরকে পড়ানো হচ্ছে। তাহলে দেখো স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন। স্টেরিলাইজেশনের মূল কথা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হবে, তার পাশাপাশি তার স্পোরগুলো ডিস্ট্রয় হবে। সো এখন দেখো ফিজিক্যাল এজেন্টের মধ্যে কি কি আছে, হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। এখন হিটের মধ্যে আছে ড্রাই হিট এবং ময়েস্ট হিট। এখন ড্রাই হিট দ্বারা তুমি যদি স্টেরিলাইজ করতে চাও কি কি মেথডে করবা? একটা কি রেড হিট, আরেকটা কি বলো বলো? হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন। ওকে, একইভাবে আমি যদি ময়েস্ট হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করতে চাই, তাহলে প্রথমে একজন আমাকে আনসার করে ডিসইনফেকশন কিভাবে করবা ময়েস্ট হিটের মাধ্যমে? টেম্পারেচার বিলো 100 ডিগ্রি, বিলো 100 ডিগ্রি, এট 100 ডিগ্রি। তাহলে বিলো 100 ডিগ্রি তোমাদেরকে চারটা নাম শিখেছিলাম, কি কি নাম বলো তো? পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাথ, ওয়াটার বাথ, আরেকটা হচ্ছে ইনস্পিসেশন, তাই না? আচ্ছা, আবার ময়েস্ট হিটের মাধ্যমে তুমি যদি স্টেরিলাইজ করতে চাও কি কি মেথডে করবা? টিন্ডালাইজেশন, অটোক্লেভ। টিন্ডালাইজেশন এবং অটোক্লেভ। তবে এখানের মধ্যে টিন্ডালাইজেশনটা করা হয় টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উইদাউট প্রেসার। আর অটোক্লেভ কিভাবে করবা? অটোক্লেভ 100 ডিগ্রি above 100 ডিগ্রি উইথ প্রেসার। তাহলে আমরা যেটা জানি, একটা বাংলা প্রবাদ আছে, চাপ দিয়ে কাজ আদায়। ঠিক আছে, অটোক্লেভটা হচ্ছে গিয়ে মানে ওই কথাটাই অটোক্লেভের ক্ষেত্রে খাটে। ওরা কি করে? তাপ এবং চাপ দিয়ে কাজ আদায় করে। তাপ এবং চাপ দিয়ে কিভাবে কাজ আদায় করে সেটা আমি এখনই পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা টিন্ডালাইজেশন পর্যন্ত পড়া হয়েছিল। টিন্ডালাইজেশন প্রক্রিয়াটা কি ছিল? যে কিছু কিছু কালচার মিডিয়া, এই যে এগুলো হচ্ছে কালচার মিডিয়া। ওকে, তাহলে কিছু কিছু কালচার মিডিয়ার জন্য ডিম ইউজ করা হয়, কিছু কিছু কালচার মিডিয়া তৈরি করার জন্য ডিম ইউজ করা হয়, সুগার ইউজ করা হয়, সেরাম ইউজ করা হয়। এখন এগুলো যদি তুমি অটোক্লেভ বা হট এয়ার ওভেনে দাও তাহলে ওই মিডিয়াগুলোই নষ্ট হয়ে যাবে। ওকে, ওই জন্য ওই মিডিয়াগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমরা টিন্ডালাইজেশন প্রক্রিয়াটা ফলো করি। ওখানে কি করা হয় টিন্ডালাইজেশন প্রক্রিয়াতে? ওখানে আমরা স্পোরকে ডিস্ট্রয় করি টেকনিক্যালি মানে কিরকম? আমরা স্পোরকে যদি একটা ফেভারেবল কন্ডিশনে রাখি তাহলে স্পোর থেকে আবার ব্যাকটেরিয়া তৈরি হবে। ওকে, এখন এই ব্যাকটেরিয়াটাকে তুমি যদি ডিস্ট্রয় করে দাও তাহলে আলটিমেটলি তুমি স্পোরকে ডিস্ট্রয় করলা। এরকম 3 দিন যদি তুমি করো তাহলে যে কোনো আর্টিকেল, যে কোনো কালচার মিডিয়া থেকে তুমি ব্যাকটেরিয়া এবং তার স্পোরকে সরায় ফেলতে পারবা, জীবাণুমুক্ত করতে পারবা। ওকে, এটা হচ্ছে টিন্ডালাইজেশনের মূল নীতি, যে এট 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি পরপর 3 দিন টিন্ডালাইজেশন করবা। দ্যাট মিনস ব্যাকটেরিয়াকে তুমি স্পোরকে ফেভারেবল কন্ডিশনে রাখবা, সেটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হবে, তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করবা, ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হবে। এইভাবে 3 দিন করলে দেখা যায় যে মোটামুটি ম্যাক্সিমাম আর্টিকেল, যে কোনো আর্টিকেল জীবাণুমুক্ত হয়ে যায়। ওকে, তবে এটা একটা লেংদি প্রসিডিউর। আচ্ছা, এরপরে আসে অটোক্লেভ। অটোক্লেভ দেখো, এই অটোক্লেভ নামে মেশিনটা একটা তোমাদের সবার বাসায় আছে, প্রেসার কুকার নামে তোমরা চিনো।
ঠিক আছে, যেটা প্রেসার কুকার বাসায় ইউজ করা হয়, এটাই অ্যাকচুয়ালি অটোক্লেভ মেশিন। ঠিক আছে, খালি এটা আমাদের ল্যাবগুলোতে একটু বড় আকারের হয়ে থাকে। ওকে, আচ্ছা, অটোক্লেভের প্রিন্সিপাল, এটা পরীক্ষায় সবসময় আসে। তো প্রিন্সিপালটুকু আমি তোমাদেরকে পড়ানোর আগে একটা বেসিক প্রিন্সিপালে আসি। সেটা হচ্ছে কিছু ফিজিক্সের কথাবার্তা চলে আসবে, যেটা তোমরা ইন্টারে পড়ছো। তোমাদের কি মনে আছে শক্তির অবিনাশিতাবাদ? এই টার্মটুকু মনে আছে? ইন্টারে পড়ছো তোমরা? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ, ওখানে কি বলছিল বলো তো? স্যার শক্তির ধ্বংস নাই, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়। হ্যাঁ, শক্তির কোনো বিনাশ বা ক্ষয় নাই, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এভাবে কথাটুকু ছিল। তাহলে এখন দেখো, এই যে অটোক্লেভ মেশিন, হ্যাঁ, এই মেশিনটা কাজ করার মূলনীতির ক্ষেত্রে শক্তির অবিনাশিতা বাদটুকু কাজ করে। আচ্ছা, মনে করো আমি তোমাকে এক খণ্ড বরফ দিলাম, ঠিক আছে? এখন বরফকে তুমি যদি হিট দাও, তাহলে বরফ কি করবে? হিটগুলো কনজিউম করে নিজের মধ্যে টেনে নিয়ে সে কিসে কনভার্ট হবে বলো তো? লিকুইড। লিকুইডে কনভার্ট হবে। ওকে, আমি হাতের মধ্যে বরফ দিলাম, তারপর একটু তাপ দিলাম, তাহলে বরফটা কি হবে? তাপটুকু কনজিউম করে প্রথমে লিকুইডে কনভার্ট হবে, পানিতে কনভার্ট হবে। তারপরে আমি এই পানিটাকে আরো তাপ দিলাম, ঠিক আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে বেশি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, তাহলে এই পানিটুকু কিসে কনভার্ট হবে? গ্যাসে। স্টিম হবে স্যার। বাষ্প, আমরা ভেপার যেটা বলি, তাই না? বাষ্পে কনভার্ট হবে। তাহলে আমি তোমাদেরকে যদি এভাবে বলি যে তুমি একটা বরফকে তাপ দিলা, এই তাপগুলো কনজিউম করে বরফ পানিতে কনভার্ট হলো, তাহলে পানির কাছে কিছু তাপ সঞ্চিত থাকলো। ওকে, এবার এই পানিটাকে তুমি আরো তাপ দিলা, তাপগুলোকে কনজিউম করে পানি বাষ্পে কনভার্ট হলো। ওকে, তাহলে সব থেকে বেশি তাপ সঞ্চিত আছে কার কাছে? বরফ, পানি, বাষ্পের মধ্যে বাষ্পের কাছে স্যার। তাপ সঞ্চিত থাকে, জমা থাকে? বাষ্পের কাছে স্যার। বাষ্পের মধ্যে। আমাদের অটোক্লেভের প্রিন্সিপালটা কিন্তু এরকমই। এখন দেখো, মনে করো এই যে একটা অটোক্লেভ মেশিন, হ্যাঁ, এই মেশিনের মধ্যে আগে থেকে কিছু চেম্বারে, নিচের চেম্বারে পানি জমা দেওয়া আছে, নিচের মধ্যে পানি জমা দেওয়া আছে, হ্যাঁ। তারপরে আমি একটা টেম্পারেচার দিলাম 121 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে আমি একটা চাপ দিলাম, প্রেসার দিলাম 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এবং সেখানের মধ্যে আমি একটা কাচের বোতল রাখলাম 15 মিনিট ধরে। ওকে, তাহলে এখন কি হবে? পানি বাষ্পে কনভার্ট হবে তাপের কারণে, আর এই বাষ্পগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এই চেম্বারের মধ্যে ঘোরাঘুরি করবে। ওকে, এখন দেখো, বাষ্প তো অনেক গরম, সে যখন তার থেকে অপেক্ষাকৃত ঠান্ডা জিনিসের সংস্পর্শে আসবে, তখন সে কি করবে? ওই ঠান্ডা জিনিসটাকে গরম করার চেষ্টা করবে। ওকে, এই গরম করার চেষ্টা যখন সে করবে, তখন সে কি করবে? তার মধ্যে যে তাপটুকু ছিল, সে তাপটুকু সে ছেড়ে দেবে। ছেড়ে দেবে কার কাছে? এই বোতলটার কাছে, কারণ সে চায় এই বোতলটাকে গরম করতে। ওকে, সে যখন তাপটুকু ছেড়ে দেবে, এই তাপটুকু কিন্তু অনেক টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার 121 ডিগ্রি মতো। তো এই কাঁচের বোতলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো স্পোর থাকে, সেটা করবে ওই হিটের মধ্যে। ওকে, কিভাবে ডিস্ট্রয় হবে? হ্যাঁ, স্যার বোঝা যাচ্ছে স্যার, বলেন স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে বাষ্প যখন তার থেকে অপেক্ষাকৃত ঠান্ডা জিনিসকে গরম করবে, তখন সে কি করবে? বাষ্পটা তার থেকে কিছু তাপ ছেড়ে দেবে। ছেড়ে কার কাছে দেবে? এই বোতলের গায়ে যদি কোনো ব্যাকটেরিয়া লেগে থাকে, কোনো স্পোর লেগে থাকে, সেগুলা ওই তাপে ডিস্ট্রয় হয়ে যাবে। কিভাবে ডিস্ট্রয় হবে? বাই ডিন্যাচারেশন এন্ড কোয়াগুলেশন অফ স্ট্রাকচারাল প্রোটিন এন্ড এনজাইম। তাহলে বাষ্প কি করবে? সে তার হিটগুলো ছেড়ে দেবে, এটাকে বলা হয় লিবারেশন অফ ল্যাটেন্ট হিট। বাষ্পের মধ্যে যে তাপমাত্রা সঞ্চিত ছিল, তাকে বলা হয় সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। ওকে, সে যখন তার থেকে ঠান্ডা জিনিসের সংস্পর্শে আসবে,
সে তার হিটগুলা ওই ঠান্ডা জিনিসের গায়ে ছেড়ে দেবে যাতে জিনিসটা উত্তপ্ত হয়ে যায়। ওকে, তাহলে লিবারেশন অফ ল্যাটেন্ট হিট। আর এই ঠান্ডা জিনিসের মধ্যে সারফেসে যদি কোনো ব্যাকটেরিয়া স্পোর লেগে থাকে, ওই হিটগুলোর কারণে ব্যাকটেরিয়া এবং তার স্পোরগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। কেন ডেস্ট্রয় হবে? ডিউ টু ডিন্যাচারেশন অ্যান্ড কোয়াগুলেশন অফ স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড এনজাইম। ওকে, এটাই হচ্ছে কি অটোক্লেভের মূলনীতি। ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে জিনিসটা পড়ে শোনাই, জাস্ট তোমরা আমার কথার সাথে মিলাও। At sea level মানে আমাদের অ্যাটমসফেরিক টেম্পারেচারে ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্মালি আমরা আমাদের হাউস হোল্ড বাসার চুলার মধ্যে তুমি আগুন ধরাই দিলা, তার মধ্যে পানি বয়লিং করতেছো, ওই তাপমাত্রা কখনো 100 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করবে না। অ্যাটমসফেরিক টেম্পারেচারে কখনো এটা অতিক্রম করবে না। At this atmospheric pressure, temperature of boiling water cannot be raised further. If pressure is raised, the boiling point of water can also be raised. That means তুমি যদি এখন তোমাদের যে পাত্র আছে সেটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দাও, ভারী একটা ঢাকনা দাও, তুমি একটা প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু বয়লিং পয়েন্টটুকু রেজ করবে। এখন কি হবে? বয়লিং পয়েন্টটুকু রেজ করলে ওই পাত্রের ভিতরে প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হবে, আর এই বাষ্পটুকু যখন তার থেকে কুলার সারফেসের মানে যে বললাম একটা কাঁচের বোতল যদি ডেকচির ভিতরে রেখে দাও এবং তার সংস্পর্শে আসে, তাহলে সে কি করবে? ল্যাটেন্ট হিটটুকু লিবারেট করবে এবং এই সাইকেলটুকু অনেকক্ষণ ধরে চলতে থাকবে। ঠিক আছে, এই সাইকেলটুকু বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকবে। তাহলে এই সাইকেলটুকু যদি তুমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত চালাও, তাহলে তোমার যে পাত্রটুকু আছে সেখানের মধ্যে তুমি কিন্তু ওই আর্টিকেলটাকে জীবাণুমুক্ত করতে পারবে। তবে আমাদের হাউসহোল্ড চুলার মধ্যে এগুলো করা সম্ভব না, তার জন্যই হচ্ছে অটোক্লেভ মেশিনটুকু। তাহলে এখানে দুটো পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে লিবারেশন অফ ল্যাটেন্ট হিট, আর একটা হচ্ছে ডিন্যাচারেশন অ্যান্ড কোয়াগুলেশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন অ্যান্ড এনজাইম। ওকে, এই দুইটা ওয়ার্ড তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে অটোক্লেভ মেশিনের মধ্যে তাহলে এই মেশিনের মধ্যে তুমি একটা কাঁচের বোতল রাখলা, রাখার পরে এই মেশিনের টেম্পারেচারটুকু তুমি 121 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করলা। তারপর এখানে প্রেসারটুকু সেট করা যায় 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আর এই মেশিনের মধ্যে 15 থেকে 20 মিনিট ধরে তুমি একটা কাঁচের বোতল রাখলা বা একটা চামচ রাখলা, একটা স্টিলের চামচ রাখলা। ঠিক আছে, তাহলে 15 থেকে 20 মিনিট তুমি যদি মেশিনটুকু চালু রাখো, তাহলে প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হবে। বাষ্প তাপটুকু ছেড়ে দেবে ওই আর্টিকেলের গায়ে, এবং আর্টিকেলের গায়ে কোনো জীবাণু থাকলে, স্পোর থাকলে সেটা ডেস্ট্রয় হয়ে যাবে। তাহলে আমার টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, প্রেসার লাগবে 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এবং আর্টিকেলটাকে কতক্ষণ রাখবা? 15 থেকে 20 মিনিট রাখবা। ঠিক আছে, এটাই পরীক্ষা জিজ্ঞেস করা হয় অটোক্লেভের টাইম, টেম্পারেচার এবং প্রেসার পরীক্ষা উল্লেখ করে করে জিজ্ঞেস করে, তুমি শুধু আনসারগুলো করবা। ওকে, আর কেন ডেস্ট্রয় হবে? ডিউ টু লিবারেশন অফ ল্যাটেন্ট হিট অ্যান্ড ডিন্যাচারেশন অ্যান্ড কোয়াগুলেশন অফ স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড এনজাইম। ঠিক আছে, তাহলে ভাইবার মধ্যে একদুরি আনসার করবা, আর রিটেনের মধ্যে আমি যে নোটটুকু এখন তোমাদেরকে প্রোভাইড করলাম সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব, এটা লিখে দেবা। ঠিক আছে, এখানে আর বেশি কিছু বোঝার কিছু নাই। এবার আসো আমরা হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন, ফিজিক্যাল এজেন্টের মধ্যে হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। হিটটুকু আমরা কমপ্লিট করলাম, ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিট দ্বারা তুমি স্টেরিলাইজ করতে পারো, ডিসইনফেকশন করতে পারো। ময়েস্ট হিট দ্বারা তুমি স্টেরিলাইজেশন করতে পারো, ডিসইনফেকশন করতে পারো। এরপর আসো রেডিয়েশন। রেডিয়েশন থেকে খুব একটা জিনিস জিজ্ঞেস করবে না, পরবর্তীগুলো জাস্ট মুখস্থ করার বিষয়, এখানে বোঝার বিষয় কম। আমি একবার পড়ে যাচ্ছি, বাকিটুকু তোমাদেরকে নোটে প্রোভাইড করে দেবো।
সো রেডিয়েশন দুই রকমের হয়, একটা আয়োনাইজিং রেডিয়েশন আর একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে এক্স রে, গামা রে, নন আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে আল্ট্রাভায়োলেট রে। দেখো আয়োনাইজ এটা হচ্ছে হাই এনার্জি প্লাস হাই পেনিট্রেটিং পাওয়ার। এক্স রে এবং গামা রে এগুলা হাই এনার্জি এবং হাই পেনিট্রেটিং পাওয়ার থাকে, এবং তারা কি করে, তারা ডিএনএটাকে, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ব্রেকডাউন করে থাকে। তারা স্পোর কিভাবে ডিস্ট্রয় করে এটা এরকম ডাইরেক্ট মেকানিজম অ্যাকশন বইয়ে লেখা নাই, কিন্তু এটা কনফার্ম যে তারা স্টেরিলাইজিং এজেন্ট। ওকে, সো তারা কি করে, ব্যাকটেরিয়াল যে ডিএনএ স্ট্রাকচার সেটাকে তারা ডিস্ট্রয় করে দেয়, ব্রেক করে দেয়। ওকে, তাহলে তুমি আয়োনাইজিং রেডিয়েশন কোথায় কোথায় ইউজ করবা? ফর দ্য স্টেরিলাইজেশন অফ হিট সেন্সিটিভ আইটেম লাইক সুচার, সার্জিক্যাল গ্লাস, প্লাস্টিক সিরিঞ্জ। যেসব সাবস্টেন্স হিট দিলে নষ্ট হয়ে যায় সেসব সাবস্টেন্সকে আমরা আয়োনাইজিং রেডিয়েশন দ্বারা জীবাণুমুক্ত করি। তাহলে কোন কোন সাবস্টেন্সকে জীবাণুমুক্ত করলা? সুচার মানে সেলাই করার যে সুচারগুলো ইউজ করি সেগুলো, সার্জিক্যাল গ্লাভস এবং প্লাস্টিক সিরিঞ্জ। তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখলে হবে। আল্ট্রাভায়োলেট লাইট, এটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। তারা কি করে, ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে। এই পয়েন্টটুকু মনে রাখলে হবে, ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে। ওকে, সো আল্ট্রাভায়োলেট লাইট এটা অ্যাকচুয়ালি আমরা বায়োসেফটি ক্যাবিনেটে ইউজ করি। বায়োসেফটি ক্যাবিনেট হচ্ছে এমন একটা কি বলবো ক্যাবিনেট যেখানের মধ্যে আমরা মাইক্রোবায়োলজির কাজকর্মগুলো করে থাকি। কারণ আমরা যেহেতু জীবাণু নিয়ে ডিল করি, জীবাণু যাতে পরিবেশে না ছড়ায় এই জন্য আমরা একটা ক্যাবিনেটের ভিতরে কাজ করি। ওকে, ক্যাবিনেটের ভিতরে আমরা জীবাণুগুলো নিয়ে কাজকর্ম করার পরে আমরা আল্ট্রাভায়োলেট লাইটটুকু অন করে দিই। সারা রাত ধরে আল্ট্রাভায়োলেট লাইটটুকু অন করা থাকে, এবং এখানে যদি সারফেসে কোনো জীবাণু লেগে থাকে সেগুলো আল্ট্রাভায়োলেট রে দ্বারা ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, এর বিষয়ে আর কিছু জানার দরকার নেই। এবার আসো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনটা ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশন কথাটা মানে হচ্ছে কি, ছাঁকুনি। চা বানাবার সময় আমরা ছাঁকনি ইউজ করি, তাই না? যেখানে চা পাতাগুলো ট্র্যাপ হয়ে থাকে আর চাটুকু আমরা কাপে ঢেলে নিই। সো ফিল্ট্রেশনটা এরকম। ফিল্ট্রেশন প্রক্রিয়াতে একটা ফিল্টার ইউজ করা হয়, এবং ফিল্টারের মধ্যে বিভিন্ন ছিদ্র থাকে, ছোট ছোট অনেকগুলো ছিদ্র থাকে। তো তুমি যদি একটা লিকুইড সাবস্টেন্স ওই ফিল্টারের মধ্যে পাস করো, তাহলে ছিদ্র দিয়ে লিকুইড সাবস্টেন্সগুলো পাস হয়ে যাবে, কিন্তু লিকুইড সাবস্টেন্সে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলো পাস করতে পারবে না, সেগুলো ফিল্টারের গায়ে লেগে থাকবে। ওকে, তাহলে আমরা যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, ওইটা হচ্ছে ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি। ওখানে ফিল্টার থাকে, ফিল্টারের মধ্যে জীবাণুগুলো জমা হয়, আর পরিষ্কার জীবাণুমুক্ত পানিগুলো ছাঁকনির মাধ্যমে আমরা গ্লাসে ঢালতে পারি। সো ফিল্ট্রেশন প্রক্রিয়াটা আমরা কোথায় কোথায় ইউজ করি? মেনলি ইউজ করা হয় আমাদের যেসব স্যালাইন আছে, তোমরা হাসপাতাল বিল্ডিং এ গেলে দেখবে অনেক পেশেন্টকে স্যালাইন দেওয়া হচ্ছে, নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে, ডেক্সট্রোসিন নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে, ডেক্সট্রোসিন অ্যাকুয়া দেওয়া হচ্ছে। তাহলে এই স্যালাইনগুলোকে জীবাণুমুক্ত করা হয় ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, সো ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তুমি যদি ইফেক্টিভলি ফিল্টার করতে চাও একটা সাবস্টেন্সকে, তাহলে ওই ফিল্টারের মানটুকু কিন্তু ভালো হইতে হবে। তুমি যদি জীবাণুমুক্ত করতে চাও, একটা লিকুইড সাবস্টেন্সকে জীবাণুমুক্ত করতে চাইলে তুমি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাবা। কোয়ালিটি কদ্দুর ভালো সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। ফিল্টারের কোয়ালিটি কদ্দুর ভালো সেটা কিন্তু তার কম্পোজিশন এবং কোর সাইজের উপর নির্ভর করে, তার ছিদ্রটুকু কতটুকু। ফিল্টারের ছিদ্রগুলো যদি বড় হয় তাহলে জীবাণুগুলো কিন্তু পাস করে যাবে, তাহলে তো আমার উদ্দেশ্য কোনো সার্থক হলো না। তাহলে ফিল্টারের কোর সাইজগুলো এমন একটা অ্যামাউন্টে রাখতে হবে যেখান দিয়ে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ট্র্যাপ হয়ে যায়। ওকে, এখন ফিল্টারগুলো দুই রকমের হয়, একটার নাম হচ্ছে ডেপথ ফিল্টার আর একটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। দেখো ডেপথ ফিল্টার আগে ইউজ করা হতো, এখন এটাকে মেমব্রেন ফিল্টার দ্বারা রিপ্লেস করা হয়েছে। ডেপথ ফিল্টারে কি সমস্যা ছিল, এখানে যে ফিল্টারটুকু
সেটা তার পুরা সারফেস জুড়ে ব্যাকটেরিয়াকে আটকায় রাখতো। পুরা সারফেস জুড়ে, তার পুরা বডি জুড়ে ব্যাকটেরিয়াকে আটকায় রাখতো, যার কারণে দেখা যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়া এই ফিল্টারকে পাস আউট করে যায়। ঠিক আছে, দেখছো, কিছু কিছু ব্যাকটেরিয়া এই ফিল্টারকে পাস আউট করে যায়। কিন্তু আধুনিক মেমব্রেন ফিল্টার কি করে, একদম তার সারফেসের মধ্যেই, একদম গায়ের মধ্যে, স্টার্টিং এর মধ্যেই ব্যাকটেরিয়াগুলোকে আটকায় দিচ্ছে, যার কারণে লিকুইড সাবস্টেন্স গুলো পাস করতেছে কিন্তু ব্যাকটেরিয়া গুলো পাস করতে পারতেছে না। কিন্তু ডেপথ ফিল্টারে কি সমস্যা ছিল, লিকুইড সাবস্টেন্স পাস করার সময় মাইক্রো অর্গানিজম গুলো ফিল্টারের গায়ের ভিতরে ঢুকে যেত। ঠিক আছে, এবং কিছু কিছু এটাকে পাস, এখন মেমব্রেন ফিল্টারটুকু ইউজ করা হচ্ছে। এখন আমি যেটা বলছি, পোর সাইজের উপর নির্ভর করে ফিল্টারটুকু কতটুকু ভালো। নর্মালি ফিল্টারগুলোর পোর সাইজ 14 থেকে 0.023 মাইক্রোমিটার হয়ে থাকে। তার মধ্যে 0.22 মাইক্রোমিটার ফিল্টারগুলো কমনলি ইউজ করা হয়, কারণ দেখা যায় যে 0.22 মাইক্রোমিটারের ফিল্টারগুলো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াকে আটকা দিতে সক্ষম। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ছোট সাইজের, যেমন মাইক্রোপ্লাজমা এবং মোস্ট অফ দ্য ভাইরাস কিন্তু 0.22 মাইক্রোমিটার ফিল্টার দিয়ে পাস করে যায়। ওই জন্য এগুলাকে আটকাতে চাইলে আমাদের ফিল্টার সাইজটুকু আরো ছোট করতে হবে। এটা হচ্ছে মেন কথা। এবার আরেকটা আসো, তুমি যদি এয়ারকে ফিল্টার করতে চাও তাহলে তুমি কি করবা? তার জন্য একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে কি হেপা ফিল্টার, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। ঠিক আছে, তুমি যদি তোমার এনভায়রনমেন্টকে, তুমি তোমার বাসায় বসে আছো, তোমার রুমটাকে জীবাণুমুক্ত করতে যাচ্ছ, তার জন্য তুমি হেপা ফিল্টার ইউজ করবে। তো এটা জাস্ট নামটুকু মনে রাখো, এর বেশি কিছু মনে রাখার দরকার নাই, হেপা ফিল্টার। এবার আসো কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন ডিসইনফেকশন। এখানে বুঝার বেশি কিছু নাই, জাস্ট মুখস্থ করবা, আমি একবার রিডিং করে যাচ্ছি। দেখো, কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে ডিসরাপশন অফ মেমব্রেন, একটা হচ্ছে মডিফিকেশন অফ প্রোটিন, আর একটা হচ্ছে মডিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড। এটা আমি ল্যান্স রিভিউ থেকে বলতেছি, ল্যান্স রিভিউতে এভাবে লেখা আছে, ডিসরাপশন অফ ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, modification of protein, modification of nucleic acid. তাহলে disruption of bacterial cell membrane by alcohol, detergent, phenol. Modification of bacterial protein by chlorine, iodine, heavy metal, hydrogen peroxide, formaldehyde, butylaldehyde, ethylene oxide, acid and alkali. এই নামগুলো মনে রাখতে হবে। Modification of nucleic acid by crystal violet, malachite green. নামগুলো একটু মনে রাখতে হবে তোমাদের সবাইকে। আচ্ছা, এখন ডিসরাপশন অফ মেমব্রেন কারা করে? অ্যালকোহল, ফেনল এবং কি বললাম, ডিটারজেন্ট। ওকে, অ্যালকোহল তোমরা সবাই জানো 70% ইথাইল অ্যালকোহল। এটা একটা ভালো ডিসইনফেক্টেন্ট, এটা আমরা কমনলি ইউজ করে থাকি। ওকে, তাহলে যে কোনো ভেনিফেকচার করার আগে আমরা স্কিনকে পরিষ্কার করি 70% ইথাইল অ্যালকোহল দ্বারা বা ইথানল দ্বারা। ফেনল, ফেনল এটা আগে ইউজ করা হতো, এটা প্রথম ডিসইনফেক্টেন্ট যেটা অপারেশন রুমে ইউজ করা হয়েছিল 1860 সালে। এখন এটা খুব একটা বেশি ইউজ হয় না, তবে ফেনলের একটা কম্পাউন্ড ক্লোরহেক্সিডিন, এটা তোমরা এই মুহূর্তে কোভিড সিচুয়েশনের জন্য ইউজ করতেছো। হেক্সিজোল নামে যেটা আমরা চিনি, সেটা হচ্ছে এক ধরনের ফেনল, ক্লোরহেক্সিডিন। ওকে, ডিটারজেন্ট, এখান থেকে আর কিছু বলবো না, এটা ডিসরাপশন অফ মেমব্রেন করে, এটা রিডিং করে নিলে হবে। এবার আসো মডিফিকেশন অফ প্রোটিন। মডিফিকেশন অফ প্রোটিনের মধ্যে এখানে একটা শব্দ তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সালফহাইড্রাল গ্রুপ। সালফহাইড্রাল গ্রুপ, এইটা হচ্ছে গিয়ে সালফহাইড্রাল গ্রুপ, সালফার বাইন্ড উইথ হাইড্রোজেন অ্যাটম। এটা ব্যাকটেরিয়ার কাছে থাকে, আমাদের কাছেও থাকে। তো সালফহাইড্রাল গ্রুপের কাজ হচ্ছে গিয়ে, সালফহাইড্রাল গ্রুপের কাজ হচ্ছে গিয়ে প্রোটিনকে স্টেবিলাইজেশন দেওয়া, প্রোটিন এবং যেসব এনজাইম প্রোটিনের নেচার সেগুলোকে স্টেবিলাইজ করা। ঠিক আছে, সো এই স্টেবিলাইজেশনটাকে ডেস্ট্রয় করে দেয় ক্লোরিন প্লাস আরো অন্যান্য সাবস্টেন্স যেগুলো মডিফিকেশন অফ প্রোটিন করে। এই পয়েন্টটুকু মনে রাখলেই হবে। সো ক্লোরিন ইজ এ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট
kills by cross-linking essential sulfidyl group in enzyme to form inactive disulfide, used as a disinfectant to purify the water supply and to treat swimming pool. আচ্ছা, আমরা যে ব্লিচিং পাউডার ইউজ করি বাসাবাড়িতে, সেটাও কিন্তু ক্লোরিনের একটা উপাদান, অ্যাক্টিভ কম্পাউন্ড অফ হাইপোক্লোরাইড। ওকে, তাহলে সালফাইড্রাল গ্রুপটুকু কি করে, প্রোটিন এবং যেসব এনজাইম প্রোটিনের নেচার সেগুলোকে স্টেবিলাইজেশন প্রদান করে। আর আমার এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো সালফাইড্রাল গ্রুপকেই আক্রমণ করে, যার কারণে ব্যাকটেরিয়াল প্রোটিন স্ট্রাকচারের স্টেবিলিটিটুকু নষ্ট হয়ে যায়। ওকে, এটা রিডিং দিলেই হবে। আয়োডিন একই কথা, ইনঅ্যাক্টিভেট সালফাইড্রাল কন্টেনিং এনজাইম। এই আয়োডিনটুকু তোমরা অপারেশন থিয়েটারে যখন যাবে দেখবে, যেখানে যে জায়গাটুকু অপারেশন করা হচ্ছে, কাটাছেঁড়া করা হচ্ছে, সে সারফেসটুকু আগে পভিডন আয়োডিন দ্বারা স্ক্রাব করা হয়। ঠিক আছে, পভিডন আয়োডিন দ্বারা পরিষ্কার করা হয়, তারপরেই আমাদের অপারেশনটুকু স্টার্ট হয়। তো বিভিন্ন রকম হেভি মেটাল আছে যেগুলো স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের জন্য ইউজ করা হয়, মেনলি ডিসইনফেকশনের জন্য ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে সিলভার সালফাডিয়াজিন। বার্ন ইনফেকশন হলে, হাত পা পুড়ে গেলে প্রথমে যে ক্রিমটুকু লাগানো হয় সেটা হচ্ছে সিলভার সালফাডিয়াজিন। সেটা তোমরা কমার্শিয়ালি বার্নল, বার্না এসব নামে তোমরা চিনে থাকো। ওকে, তারপর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। তো হাইড্রোজেন পারক্সাইডও সেম, এটা উন্ড ক্লিনিং এর জন্য ইউজ করা হয় এবং ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয় কন্টাক্ট লেন্সের জন্য, যেটা কিনা সালফাইড্রাল গ্রুপকে আক্রমণ করে। একই কথা। ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড। ফর্মালডিহাইড তোমরা সবাই চিনো, এটা ইউজ করা হয় প্রিজার্ভিং ফ্রেশ টিস্যু। আর গ্লুটারালডিহাইড এটাই ফর্মালডিহাইডের মতো কিন্তু আরেকটু অ্যাক্টিভ এবং লেস টক্সিক। আর এই গ্লুটারালডিহাইড দ্বারা আমরা কিছু রেসপিরেটরি ইকুইপমেন্ট যেমন ব্রঙ্কোস্কোপি মেশিন, আবার যেগুলো আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে ইনভেস্টিগেশনের জন্য ইউজ করা হয়, এন্ডোস্কোপি, ঠিক আছে, ওই জিনিসগুলো স্টেরিলাইজ করা হয় গ্লুটারালডিহাইড দ্বারা। এরপর আরেকটা ইম্পর্টেন্ট নাম ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, it kills by alkylating both protein and nucleic acid. That means এরা অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে, এবং যেসব হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল আছে যেমন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন রকম প্লাস্টিক সাবস্টেন্স, সেগুলো স্টেরিলাইজ করার জন্য ইথিলিন অক্সাইড ইউজ করা হয়। ওকে, সো এখানে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি কেমিক্যাল এজেন্ট এতগুলো করে যাচ্ছি, তাদের মধ্যে কোনগুলো স্টেরিলাইজ করে, কোনগুলো ডিসইনফেকশন করে। ওকে, তোমাদেরকে মনে রাখতে হবে আমি যে নামগুলো বললাম এতক্ষণ, তাদের মধ্যে স্টেরিলাইজার হিসাবে ইউজ করা হয় তিনটা। একটা হচ্ছে ফর্মালডিহাইড, একটা গ্লুটারালডিহাইড, আর একটা হচ্ছে ইথিলিন অক্সাইড। কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন, এই তিনটা নাম তোমরা মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড এবং ইথিলিন অক্সাইড। আর বাকি সবগুলো সাবস্টেন্স যা পড়ালাম ওগুলো ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজ করা হয়। ওকে, বিভিন্ন রকম অ্যাসিড অ্যালকালি আছে, ওই অ্যাসিড অ্যালকালি দ্বারাও আমরা ডিসইনফেক্টেন্ট করতে পারি। এগুলো রিডিং করে নেবা, আমি এখন পড়াচ্ছি না। এবার আসো মডিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড। মডিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিডের জন্য বিভিন্ন রকম ডাই ইউজ করা হয়। এই ডাইগুলোর নাম তোমরা ভবিষ্যতে আরো পড়বে, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট এবং একটা ম্যালাকাইট গ্রিন। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেট আগে স্কিন অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করা হতো, এখন তেমন ইউজ করা হয় না। আর ম্যালাকাইট গ্রিন, এটা মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে এক্সেপ্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, ম্যালাকাইট গ্রিন শব্দটুকু তোমরা ভবিষ্যতে সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়ার সময় এটা আরো, এই নামটুকু আরো শুনবে। সো আমার কিন্তু স্টেরিলাইজেশন ডিসইনফেকশন কমপ্লিট। এখন তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি what are the physical and chemical method of sterilization, তোমাদের আনসার কি হবে বলো তো, একজন বলো তো। রোল নাম্বার 2 আছে রোকনা হাসান লিজা, রোল নাম্বার 2 আছে? জি স্যার।
তোমাকে যদি আমি জিজ্ঞেস করি what are the methods of sterilization in case of physical and chemical, তুমি কি आंसर করবা? মানে ফিজিক্যাল মেথড দ্বারা তুমি স্টেরিলাইজেশন কেমনে করবা, কেমিক্যাল মেথড দ্বারা তুমি স্টেরিলাইজেশন কেমনে করবা বলো তো? স্টেরিলাইজেশন মানে কি? তুমি ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবে, তার পাশাপাশি তার স্পোরটুকুকে ডিস্ট্রয় করবা। তাহলে ফিজিক্যাল মেথড কি আছে, কেমিক্যাল মেথড কি আছে? ইজি কোশ্চেন। ফিজিক্যাল মেথড কি কি আছে বলো? রোল নাম্বার 3 পড়বা। স্যার স্যার ফিজিক্যাল মেথড হচ্ছে হিট, রেডিয়েশন এন্ড ফিল্ট্রেশন। হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। আমি আরো স্পেসিফিক্যালি যাচ্ছি। হিটের মধ্যে হিট, তুমি যদি হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন বলো, হিটের মধ্যে তো আবার অন্যরকম ব্যাপার স্যাপারও আছে। ড্রাই হিট। হ্যাঁ, ফ্লেমিংকে কি তুমি বলতে পারবা? স্টেরিলাইজেশন করতে পারবে ফ্লেমিং দিয়ে? না স্যার। পারবা না? তাহলে আমি যে একদম ডাইরেক্ট আনসার দাও। ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন কি আছে, কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন কি আছে? ডাইরেক্ট আনসার দাও। স্যার অটোক্লেভ টিন্ডিলাইজেশন। অটোক্লেভ টিন্ডালাইজেশন আর ফিজিক্যাল মেথড অটোক্লেভ টিন্ডালাইজেশন ছাড়া আর কি আছে? স্যার আয়োনাইজিং রেডিয়েশন, ইউভি রেডিয়েশন। তার থেকে ইম্পর্টেন্ট আছে আরো। আয়োনাইজিং ইউভি রেডিয়েশন তো আমরা সব ক্ষেত্রে ইউজ করি না। বললাম তো আয়োনাইজিং রেডিয়েশন আজকাল খুব একটা বেশি ইউজ করা হয় না, কয়েকটা ক্ষেত্রে ইউজ করা হয়। আরো ইম্পর্টেন্ট আছে গ্লাস ওয়্যার, কাঁচের সামগ্রীগুলোকে আমরা কিভাবে স্টেরিলাইজ করি? হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন, এটা বলতে হবে। তারপরে যে আমরা কালচার করার জন্য, ব্যাকটেরিয়া কালচার করার জন্য একটা সাবস্টেন্স ইউজ করি কমনলি, ওটার নাম কি? ইনঅকুলেটিং ওয়্যার ফ্লুইড। তাহলে ওটা কোন মেথড আমি স্টেরিলাইজ করি? রেড হিট। রেড হিট। তাহলে স্টেরিলাইজেশনের মেথড কি কি আছে? ফিজিক্যাল মেথড, রেড হিট, হট এয়ার ওভেন, টিন্ডালাইজেশন, অটোক্লেভ। তারপরে প্রথম দুটো হচ্ছে ড্রাই হিটের আন্ডারে, পরের দুটো হচ্ছে গিয়ে ময়েস্ট হিটের আন্ডারে। এই চারটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অটোক্লেভ পরীক্ষার জন্য। 2 নম্বরে হচ্ছে গিয়ে হট এয়ার ওভেন। যে চারটা নাম বললাম এখন, তার মধ্যে পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভের টাইম, টেম্পারেচার, প্রেসার, অটোক্লেভের প্রিন্সিপাল। ঠিক আছে। রোল নাম্বার 4 আশিকুর রহমান খান, আমাকে বলো তো অটোক্লেভের টাইম, টেম্পারেচার, প্রেসার কতটুকু ইউজ করি আমরা? এখন আমি বলছি টাইম, টেম্পারেচার, প্রেসার অফ অটোক্লেভ। বলো তো। টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, টাইম হচ্ছে 15 থেকে জোরে 20 বলো, সবাই যাতে শুনে। তো টাইম হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। এটা টাইম না, এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার টাইম হচ্ছে স্যার 15 থেকে 20 মিনিট। আর প্রেসার হচ্ছে 15 ইঞ্চ, কত কি একটা ইঞ্চ? 15 পাউন্ড, PSI, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। ঠিক আছে। তাহলে অটোক্লেভ মেশিনের মধ্যে আমি যদি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঠিক করি, ওখানের মধ্যে 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রেসার ঠিক করে রাখি, এবং ওখানের মধ্যে আমি একটা যে কোনো আর্টিকেল রেখে দিই 15 থেকে 20 মিনিট ধরে, সেটা সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যাবে। ওকে। আচ্ছা, আর কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন কি কি আছে বলো তো? রোল নাম্বার 4 কেমিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন, শুধু নামগুলো উল্লেখ করো। এইমাত্র পড়ালাম তো। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের সাথে কি আছে? আর একটা গ্লুটারালডিহাইড, আরেকটা হচ্ছে স্যার আরেকটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড। এই তিনটা হচ্ছে খুব ভালো স্টেরিলাইজিং এজেন্ট, কেমিক্যাল এজেন্ট। ওকে। তাহলে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের মধ্যে তোমরা কি কি পড়বা? তোমাকে যদি প্রথমে পড়তে হয় সেটা তুমি 1 নম্বরে পড়বা
স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের যে এজেন্টগুলো আছে তার নামগুলো, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট। ওকে, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্টগুলোর নাম করার পরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে গিয়ে ময়েস্ট হিটের মাধ্যমে আমি কিভাবে স্টেরিলাইজ করে থাকি, আর ময়েস্ট হিটের মাধ্যমে আমি কিভাবে ডিসইনফেকশন করে থাকি। এই যে স্লাইডটুকু দেখতেছো, এই স্লাইডগুলো সবাইকে মনে রাখতে হবে। এটা ভাগ ভাগ করে পরীক্ষা জিজ্ঞেসই করা হয় ময়েস্ট হিটের মাধ্যমে তুমি কিভাবে স্টেরিলাইজেশন করবা, ময়েস্ট হিটের মাধ্যমে কিভাবে তুমি ডিসইনফেকশন করবা। ওকে, তারপরে আচ্ছা আমাকে কেউ কি বলতে পারবা গরুর দুধে কোন কোন মাইক্রো অর্গানিজম থাকতে পারে? স্যার ল্যাক্টোব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাকটেরিয়াম বলে এরকম কোনো কিছু নেই। আগে করতে কি অনেক মানুষ গরুর কাঁচা দুধ খেয়ে ফেলতো, কাঁচা দুধ খাওয়ার পরে তারা টিউবারকুলোসিসে আক্রান্ত হতো। ঠিক আছে, তাহলে গরু থেকে যে টিউবারকুলোসিস হয়ে থাকে তার জন্য যে মাইক্রো অর্গানিজমটা দায়ী তার নাম হচ্ছে গিয়ে কি, মাইকোব্যাকটেরিয়াম বভিস। ঠিক আছে, কিছু কিছু অর্গানিজম মিল্কের মধ্যে থাকে যেগুলো আমরা ডিসইনফেকশন মানে পাস্তুরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা ডিস্ট্রয় করতে পারি, লাইক মাইকোব্যাকটেরিয়াম বভিস, সালমোনেলা, ব্রুসেলা, স্ট্রেপ্টোকক্কাস, লিক্সটেরিয়া, কক্সিয়ালা ম্যাগনেটি। এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে না, তারপরেও কেউ যদি ভালো পারে তখন তাদেরকে এটা জিজ্ঞেস করা হয়ে থাকে। ওকে, আচ্ছা তারপরে হট এয়ার ওভেনের টেম্পারেচার এবং হোল্ডিং টাইম কত বলো তো? হট এয়ার ওভেন 180 ডিগ্রি সেলসিয়াস 2 ঘন্টা 2 আওয়ার্স। 2 আওয়ার্স। কিছু কিছু বই 160 ডিগ্রি সেন্টিগ্রেড পড়া আছে, তবে আমাদের লেন্স রিভিউতে বলা আছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই আমি তোমাদেরকে পড়ালাম। ওকে, সো স্টেরিলাইজেশন ডিসইনফেকশন সম্পর্কে এতটুকুই। এখানের মধ্যে আমরা